তো সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, অনুশীলনী 3E এর 42 নাম্বার অঙ্ক, আমার বইয়ের 42 নাম্বার। এই অঙ্কটা অনেকেই কোয়েশ্চানটা পড়ে অনেকেই কোয়েশ্চানটা বুঝতে পারে না যে আসলে এখানে কি বলেছে, আসলে চেয়েছে কি বা কি দেখাইতে বলেছে। অনেকে প্রশ্নটা 2-3 বার পড়ার পরেও বুঝে না যে আসলে কি দেখাইতে বলেছে এখানে। দেখো, কোয়েশ্চান হলো যে এই রেখাটি এত বিন্দু থেকে এত রেখার উপর অঙ্কিত সকল রেখাকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত সকল সরল রেখাকে এই রেখাটি সমদ্বিখণ্ডিত করে। দেখো প্রশ্নটা এখন বুঝেছো কিনা, আমি আবার বলতেছি। এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত সকল সরল রেখাকে এই রেখাটা সমদ্বিখণ্ডিত করে। চিত্র আঁকলে আরো ভালো করে বুঝতে পারবা। মনে করো এই হচ্ছে বিন্দুটা, কোন বিন্দুটা? এই যে এই বিন্দুটা -3 6, এই বিন্দুটা। এবার বলছে এই বিন্দু থেকে এই রেখার উপর, তাহলে এই রেখাটা দেখো, এই রেখাটা মনে করো এটা, এই যে এইটা মনে করো এই রেখাটা, আমি এখানে লিখে দিচ্ছি x - 2y - 5 = 0, এই রেখাটা। এখন কোশ্চেন হচ্ছে যে এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত সকল সরল রেখাকে, তাহলে দেখো আমি এই বিন্দু থেকে এই রেখার উপর আমি বেশ কিছু সরল রেখা আঁকতেছি। অনেক সরল রেখা আঁকা যাবে, বাট এতগুলো তো আর একে দেখানো পসিবল না। আমরা অল্প কয়েকটা আঁকতেছি, মনে করো 3টা আঁকলাম বা 4টা আঁকলাম, বা আরো সরল রেখা আঁকা যাবে। ঠিক আছে, আরো সরল রেখা আঁকা যাবে, অভাব নাই, অসংখ্য সরল রেখা এখানে আঁকা যাবে। এই বিন্দু থেকে এই রেখার উপর অসংখ্য সরল রেখা আঁকা যাবে। তাহলে এই যে যতগুলো সরল রেখা আঁকলাম আরো আঁকা যাবে। আমি তো মাত্র কয়টা আঁকছি? 6টা। আরো অসংখ্য সরল রেখা এই আঁকা যাবে এখানে। তাহলে এই যতগুলো সরল রেখা এঁকেছি, এই সবগুলো সরল রেখাকে এই রেখাটা সমদ্বিখণ্ডিত করে, এটাই প্রমাণ করতে হবে। আশা করি এখন অনেকেই বুঝেছো কোশ্চেনটা। এই যে যতগুলো সরল রেখা এখানে এঁকেছি, এই সবগুলো সরল রেখাকে এই রেখাটা সমদ্বিখণ্ডিত করে, এটাই আমাদেরকে প্রুফ করতে হবে। তো এখন এটা আমরা কিভাবে প্রুফ করব? যে কিভাবে প্রুফ করব এই রেখাটা এই সবগুলো সরল রেখাকে সমদ্বিখণ্ডিত করে। দেখো এই জিনিসটা কিভাবে প্রুফ করব, যে এই রেখাটা এই সবগুলো সরল রেখাকে সমদ্বিখণ্ডিত করে। তো আমি তো এখানে 6টা সরল রেখা আঁকছি, আমি আরো কম আঁকতেছি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি মনে করো 2টা বা 3টা রেখা আঁকবো সর্বোচ্চ, তাহলে তোমরা অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারবা। দেখো আমি এই বিন্দু থেকে বেশি না 3টা রেখা আঁকতেছি, এই একটা, এই একটা, এই একটা। যদিও এখানে অসংখ্য সরল রেখা আঁকা যাবে, বাট তোমাদের বোঝানোর জন্য আমি মাত্র 3টা রেখা আঁকলাম। তো এবার খেয়াল করো, আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই প্রত্যেকটা রেখাকে, এই যে এখানে যে 3টা রেখা আঁকছি, এই প্রত্যেকটা রেখাকে এই রেখাটা সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই যে রেখাটা, এই রেখাটা মনে করো এইখানে আঁকলাম, ঠিক মাঝখান দিয়ে। কোন রেখাটা এটা? এটা হচ্ছে যে এই রেখাটা, x - 2y + 5 = 0। তাহলে আমাদেরকে প্রুফ করতে হবে যে এই রেখাটা এই 3টা রেখাকেই কি করে? সমদ্বিখণ্ডিত করে। এই যে এই রেখাটা এই 3টা রেখাকেই কি করে? সমদ্বিখণ্ডিত করে। এটাই আমাদেরকে প্রুফ করা লাগবে। সমদ্বিখণ্ডিত করে মানে কি? সমদ্বিখণ্ডিত করে মানে হচ্ছে এই রেখাটা এই 3টা রেখার একদম মধ্যবিন্দু দিয়ে যাবে। এই যে এগুলো হবে মধ্যবিন্দু, এই যে বিন্দুগুলো, এই বিন্দুগুলো হবে মধ্যবিন্দু। এটাই তোমাকে প্রুফ করা লাগবে। তোমাকে প্রুফ করা লাগবে যে এই মধ্যবিন্দুগুলো দিয়ে এই রেখাটা যাবে।
এই যে এগুলো যদি আমরা মধ্যবিন্দু চিন্তা করি, এগুলোকে যদি মধ্যবিন্দু চিন্তা করি, তাহলে আমাদেরকে প্রুফ করতে হবে যে এই রেখাটা এই মধ্যবিন্দুগুলো দিয়ে যাবে। যদি এই রেখাটা এই মধ্যবিন্দুগুলো দিয়ে যায়, তাহলে প্রমাণিত হয়ে গেল যে এই রেখাটা সবগুলো সরল রেখাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমাদেরকে প্রুফ করতে হবে যে এই রেখাটা মধ্যবিন্দুগুলো দিয়ে যাবে। কোনগুলো মধ্যবিন্দু? কোনগুলো? এই যে এইগুলো হচ্ছে মধ্যবিন্দু, এই যে এইগুলো হচ্ছে মধ্যবিন্দু। আমাদেরকে প্রুফ করতে হবে যে এই রেখাটা এই মধ্যবিন্দুগুলো দিয়ে যাবে, তাইলে তো সমদ্বিখণ্ডিত করলো। মধ্যবিন্দু দিয়ে গেলেই তো কি করলো, সমদ্বিখণ্ডিত করলো। এখন এই জিনিসটা কিভাবে প্রুফ করব, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। তা আমরা করব কি, আমরা সবাই এই চিত্রটা একটু এঁকে ফেলো, সবাই কুইকলি একটু সবাই চিত্রটা এঁকে ফেলো। যে চিত্রটা আমি এঁকেছি, চিত্রটা সবাই কাইন্ডলি এঁকে ফেলো। চিত্রটা আঁকার পরে লিখবা প্রদত্ত রেখাদ্বয় x - 2y + 5 = 0, অর্থাৎ যে এই রেখাটা আঁকলাম, এই রেখাটা লিখছি। আর আরেকটা রেখা হচ্ছে x - 2y - 5 = 0, এটাকে 1 নং দিয়ে দিলাম, এটাকে 2 নং দিয়ে দিলাম। 1 নং কোনটা? এই যে এই রেখাটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে 1 নং রেখা। আর এই যে এটা হচ্ছে 2 নং রেখা, এই যে এটা হচ্ছে 2 নং রেখা। এখানে লেখার দরকার নাই, তোমাদেরকে বোঝানোর জন্য। স্যার লাইনটা একটু আবার বলবেন। কোন লাইনটা? প্রদত্ত রেখাদ্বয়। হ্যাঁ, তো প্রদত্ত রেখাদ্বয় যে এই দুটো রেখা, এখানে তো বলার কিছু নাই। এই দুটো রেখা, এই দুটো রেখা লিখে 1 নং আর 2 নং সমীকরণ দিয়েছি। 1 নং রেখা কোনটা? 1 নং রেখা হচ্ছে এই যে এটা, আর 2 নং রেখা হচ্ছে এই নিচেরটা। 1 নং রেখা উপরেরটা, 2 নং রেখা নিচেরটা। তো আমাদেরকে প্রুফ করতে হবে যে এই 1 নং রেখাটা, অর্থাৎ এই যে এই রেখাটা, এই 1 নং রেখাটা এই সবগুলো রেখার মধ্যবিন্দু দিয়ে যায়। 1 নং রেখাটা এই সবগুলো রেখার, মানে এই তিনটা রেখার কি দিয়ে যায়? মধ্যবিন্দু দিয়ে যায়। তো আমরা প্রথমেই যে কাজটা করব, এই তিনটা রেখার ক্ষেত্রে প্রমাণ করার দরকার নাই, তিনটা রেখার ক্ষেত্রে প্রমাণ করার কোনো দরকার নাই। যে কোনো একটা রেখার ক্ষেত্রে প্রমাণ হয়ে গেলে সবগুলো রেখার ক্ষেত্রেই প্রমাণ হয়ে যাবে। তিনটা রেখার মধ্যবিন্দু দিয়ে যায়, এটা প্রমাণ করার কোনো দরকার নাই। দেখো, এই তিনটা রেখার মধ্যবিন্দু দিয়ে যাবে, এই 1 নং রেখাটা তিনটা রেখারই মধ্যবিন্দু দিয়ে যাবে, এটা প্রমাণ করার দরকার নাই। যে কোনো একটা রেখার মধ্যবিন্দু দিয়ে যায় প্রমাণ করতে পারলেই সবগুলো রেখারই মধ্যবিন্দু দিয়ে যাবে। তাহলে আমরা মনে করো এই রেখাটাকে কনসিডার করলাম, এই যে এটাকে, মাঝখানেরটাকে। আমরা প্রমাণ করব যে এই মাঝখানের রেখাটার মধ্যবিন্দু দিয়ে যাবে এই যে এই রেখাটা, অর্থাৎ 1 নং রেখাটা। 1 নং রেখাটা এই মাঝখানের রেখার মধ্যবিন্দু দিয়ে যাবে, এটাই আমরা প্রুফ করব। মাঝখানেরটার ক্ষেত্রে প্রুফ হয়ে গেলে এই সবগুলোর ক্ষেত্রে প্রুফ হয়ে যাবে, অর্থাৎ যে কোনো একটার ক্ষেত্রে প্রুফ হয়ে গেলেই হয়ে গেল। তো তার জন্য কি করব শোনো, এই বিন্দুর স্থানাঙ্কটা ধরে নেই। চলো, এই বিন্দুর স্থানাঙ্ক তো জানা আছে, এই বিন্দুর স্থানাঙ্কটা ধরে নেই। এই বিন্দুর স্থানাঙ্কটা মনে করো আমরা এখানে ab ধরে নিলাম। ab, এই বিন্দুর স্থানাঙ্কটা ab ধরে নিলাম, এই বিন্দুর স্থানাঙ্কটা ab ধরে নিলাম। তো এইভাবে লেখো যে ধরি 2 নং এর উপর যে কোনো একটি বিন্দু ab, 2 নং এর উপর, এই যে দেখো ab যে বিন্দুটা ধরে নিছি, এই বিন্দুটা কিন্তু এই 2 নং রেখার উপর। এই যে এটা হলো 2 নং রেখা, এটা 2 নং রেখা। তাহলে এই ab যে বিন্দুটা ধরেছি, এটা কিন্তু 2 নং রেখার উপর। তাই আমরা লিখছি যে ধরি 2 নং রেখার উপর যে কোনো একটা বিন্দু ab। এখন কি করব জানো, এখন এই মাঝখানের রেখাটার
এই মধ্যবিন্দুর স্থানাঙ্কটা বের করব, মাঝখানের রেখাটার মধ্যবিন্দুর স্থানাঙ্কটা বের করব। এই যে এই বিন্দু দিয়ে আর এই বিন্দু দিয়ে, এই বিন্দুটা তো দেওয়াই আছে, আর এখন এই যে যেটা আমরা ধরে নিছি, এই দুটা বিন্দু দিয়ে এই মাঝখানের রেখাটার মধ্যবিন্দুটার স্থানাঙ্ক চলো বের করি। এইভাবে লেখো যে -36 ও এ বি বিন্দুদ্বয়ের সংযোগ রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক বা সংযোগ রেখার মধ্যবিন্দু। বুঝছো তো কোন রেখাটার কথা বলা হচ্ছে? এই যে -36 অর্থাৎ এই বিন্দু আর এই বিন্দু, এই দুইটা বিন্দুর সংযোগ রেখা কোনটা? এই যে এটা, এই দুইটা বিন্দুর সংযোগ রেখা হলো এই যে এটা, এই সংযোগ রেখাটার মধ্যবিন্দু বের করব সেই 9-10 এর সূত্র দিয়ে, মধ্যবিন্দুর স্থানাঙ্কের সূত্র দিয়ে। তাহলে মধ্যবিন্দু কি হবে বলো? এই দুইটা বিন্দু দিয়ে মধ্যবিন্দু বের করলে হবে -3 + a/2, 6 + b/2। মধ্যবিন্দুর সূত্র মনে আছে তো? x1 + x2/2, y1 + y2/2। এটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, আমরা এই মধ্যবিন্দুটার স্থানাঙ্ক বের করে ফেলেছি। এই মধ্যবিন্দুটার স্থানাঙ্ক আমরা বের করে ফেলেছি, এই যে এটা। এখন আমরা প্রুফ করব। এখন আমরা কি প্রুফ করব? মনোযোগ দিয়ে শোনো। আমি সাইডের রেখাগুলো মুছে দিচ্ছি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখন আমরা প্রুফ করব যে এই 1 নং রেখাটা এই মধ্যবিন্দু দিয়ে যায়। 1 নং রেখাটা মধ্যবিন্দু দিয়ে যায়। যদি 1 নং রেখাটা মধ্যবিন্দু দিয়ে যায়, তাইলে তো 1 নং রেখাটা এই রেখাকে কি করলো? সমদ্বিখণ্ডিত করলো। ভালো করে বোঝার চেষ্টা করো। এই 1 নং রেখাটা এই মধ্যবিন্দু দিয়ে যায়, এটা প্রমাণ করতে পারলেই আমাদের হয়ে গেল যে এই 1 নং রেখাটা এই রেখাটাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। মধ্যবিন্দু দিয়ে গেলেই এই রেখাটাকে সমদ্বিখণ্ডিত করে, প্রমাণ হয়ে গেল। তাহলে এই যে মধ্যবিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করছি, মধ্যবিন্দুর স্থানাঙ্কটা যে আমরা বের করছি, অর্থাৎ এই বিন্দুর, আমাদেরকে প্রুফ করতে হবে যে এই রেখাটা এই মধ্যবিন্দু দিয়ে যায়। আমাদেরকে প্রুফ করতে হবে এই রেখাটা এই মধ্যবিন্দু দিয়ে যায়। আচ্ছা, তাহলে একটা জিনিস তোমরা একটু আমাকে বলো তো সবাই, যে একটা রেখা একটা বিন্দু দিয়ে যায়, এটা কেমনে প্রমাণ করতে হয়? বলতে পারবা কেউ? একটা রেখা একটা বিন্দু দিয়ে যায়, এটা কেমনে প্রমাণ করে? এনিওয়ান, কোনো আইডিয়া আছে? জানো জিনিসটা তোমরা? একটা রেখা একটা বিন্দু দিয়ে যায়, এই জিনিসটা আমরা কিভাবে প্রমাণ করব? কারো আইডিয়া নাই? মাহিমা? একটা রেখা একটা বিন্দু দিয়ে যায়, এই জিনিসটা আমরা কিভাবে প্রুফ করতে পারি? স্যার বিন্দুর মানগুলো এই যে এক্স ওয়াই এর মানে বসিয়ে দেখবো যে এটা সিদ্ধ করে কিনা। ভেরি গুড, হ্যাঁ এটাই তো আমি জানতে চাচ্ছিলাম। ওই বিন্দুর মানগুলো এক্স ওয়াই এর মধ্যে বসিয়ে যদি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে যায়, তাইলেই ওই বিন্দু দিয়ে রেখাটা সিদ্ধ হয়ে গেল। আর সিদ্ধ হয়ে গেলে ওই রেখাটা ওই বিন্দু দিয়ে যায়, প্রমাণ হয়ে গেল। একটা রেখা একটা বিন্দু দিয়ে যায়, এটা প্রমাণ করতে হলে ওই বিন্দু দিয়ে ওই রেখাটাকে সিদ্ধ করতে হবে। এটা তো 9-10 এর একদম বেসিক রুলস ছিল, যে একটা রেখা একটা বিন্দু দিয়ে যায়, এটা প্রমাণ করতে হলে ওই বিন্দু দিয়ে ওই রেখাটাকে সিদ্ধ করতে হবে। তাইলে এই রেখাটা অর্থাৎ 1 নং রেখাটা এই মধ্যবিন্দু দিয়ে যায়, অর্থাৎ এই যে এটা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু। তাহলে এই 1 নং রেখাটা এই মধ্যবিন্দু দিয়ে যায়,
এটা প্রমাণ করতে হলে এই মধ্যবিন্দু দিয়ে এই রেখাটাকে কি করতে হবে? সিদ্ধ করতে হবে। মধ্যবিন্দু দিয়ে এই রেখাটাকে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করলে যদি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে যায় তাইলেই হয়ে গেল। তো চলো এই কাজটাই এখন করব। এই মধ্যবিন্দু দিয়ে এই রেখাটাকে আমরা সিদ্ধ করব। আচ্ছা, তার আগে একটা ছোট্ট কাজ করে নিই। সেটা হচ্ছে এই যে দেখো, আমরা যে এ বি বিন্দুটা ধরে নিছিলাম, এই এ বি বিন্দুটা কি এই 2 নং রেখার উপরে না? বলো, এ বি বিন্দুটা কিন্তু এই 2 নং রেখার উপরে অবস্থিত। এই যে এটা 2 নং রেখা, এ বি বিন্দুটা কিন্তু 2 নং রেখার উপরে অবস্থিত। তাহলে আমরা এ বি বিন্দু দিয়ে কিন্তু 2 নং রেখাকে সিদ্ধ করতে পারি। যেহেতু এ বি বিন্দুটা 2 নং রেখার উপরে অবস্থিত, তাহলে আমরা অবশ্যই এ বি বিন্দু দিয়ে 2 নং রেখাটাকে সিদ্ধ করতে পারি। তো এভাবে লেখো যে যেহেতু এ বি বিন্দুটি 2 নং এর উপর অবস্থিত, সুতরাং এই এ বি বিন্দু দিয়ে 2 নংকে সিদ্ধ করো। এ বি বিন্দু দিয়ে 2 নংকে সিদ্ধ করো, অর্থাৎ x এর জায়গায় a বসবে, y এর জায়গায় b বসবে। তার মানে a - 2b - 5 = 0। সবাই আশা করি বুঝছো? এটা তো একদম সিম্পল জিনিস। যেহেতু এ বি বিন্দুটা 2 নং দিয়ে যায় বা 2 নং এর উপর অবস্থিত, তাই এ বি বিন্দু দিয়ে 2 নংকে কি করছি? সিদ্ধ করে ফেলেছি। x এর জায়গায় a বসবে, y এর জায়গায় b বসবে। তো এখন আমরা যেটা করতে চাচ্ছিলাম, চলো সেটা করব। এখন আমরা কি করব? এই মধ্যবিন্দু দিয়ে 1 নং সমীকরণটা সিদ্ধ হয় কিনা সেটা দেখব। যদি মধ্যবিন্দু দিয়ে 1 নংটা সিদ্ধ হয়, তাহলে এই 1 নং রেখাটা এই মধ্যবিন্দু দিয়ে যায় বলতে পারবো। যদি এই মধ্যবিন্দু দিয়ে 1 নং রেখাটা সিদ্ধ হয়, তাহলে এই 1 নং রেখাটা এই মধ্যবিন্দু দিয়ে যায়, এটা আমরা বলতে পারবো। আর মধ্যবিন্দু দিয়ে গেলেই সমদ্বিখণ্ডিত হয়ে গেল। তো চলো এভাবে লেখো যে এখন -3 + a/2, 6 + b/2 বিন্দু দিয়ে 1 নংকে সিদ্ধ করে পাই। 1 নংকে সিদ্ধ করে পাই। 1 নংকে সিদ্ধ করে পাই। এই যে 1 নং, এটাকে সিদ্ধ করব এই বিন্দু দিয়ে। তো কিভাবে সিদ্ধ করব? x এর জায়গায় এটা বসাবো, y এর জায়গায় এটা বসাবো। বসাও। -3 + a/2 -2 * 6 + b/2 + 5 = 0। আশা করি বুঝছো সবাই? তো মুছে দিলাম নিচের দিকে। এবার দেখো সবাই, ক্যালকুলেশন করব, লসাগু করব। লসাগু হচ্ছে 2। তাহলে -3 + a, এরপরে -12 - 2b + 10 = 0। আশা করি বুঝতে পেরেছো? পাব। দেখো এই নিচের 2 0 এর সাথে গুণ হয়ে 0 হয়ে গেল। নিচের 2 0 এর সাথে গুণ হয়ে কি হয়ে গেল? 0 হয়ে গেল। আড়াআড়ি গুণ। আর উপরে কি থাকে বলো? উপরে থাকে a - 2b - 5, এটা থাকে উপরে। দেখো বুঝছো কিনা? উপরে থাকে এই জিনিসটা, আর এই পাশে হচ্ছে 0। এখন মনোযোগ দিয়ে খেয়াল করো, একটু আগে কিন্তু আমরা এই জিনিসটার মান কত বের করছি? এই যে এখানে এখনো আছে, আমি কিন্তু মুছে দেই নাই, এখনো আছে, দেখছো? একটু আগে এই জিনিসটার মান কিন্তু আমরা 0 বের করছি। কিভাবে বের করছিলাম? এই যে এই বিন্দু দিয়ে এটাকে সিদ্ধ করে, মনে আছে না? এই বিন্দু দিয়ে এটাকে সিদ্ধ করে বের করছিলাম এটা। তার মানে আমরা এইটার জায়গায় অনায়াসে 0 লিখতে পারি। ঠিক আছে, এটা মুছে দিলাম। মুছে দিয়ে
এটার জায়গায় অনায়াসে 0 লিখতে পারি, 0 ইকুয়াল টু 0। তার মানে কিন্তু দুই পক্ষ মিলে গেছে। আর দুই পক্ষ মিলে গেছে মানে কি? মিলে গেছে মানে হলো এই বিন্দুটা দিয়ে এই 1 নং রেখাটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হলে কিন্তু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে যায়, এটা তোমরা জানো। সিদ্ধ করা মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান দেখানো। তার মানে এই বিন্দু দিয়ে এই 1 নং রেখাকে আমরা সিদ্ধ করে দেখলাম লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সেম আসে। তার মানে এতে আর কোনো সন্দেহ নাই যে এই বিন্দুটা অর্থাৎ এই যে এই মধ্যবিন্দুটা 1 নং রেখার উপর অবস্থিত, এতে আর কোনো সন্দেহ নাই। ঠিক আছে? বা এই 1 নং রেখাটা এই মধ্যবিন্দু দিয়ে যায়, এতে আর কোনো সন্দেহ নাই। 1 নং রেখাটা মধ্যবিন্দু দিয়ে যায়, এতে কোনো সন্দেহ নাই। কারণ মধ্যবিন্দু দিয়ে আমরা 1 নং রেখাটাকে সিদ্ধ করতে পেরেছি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান দেখাতে পেরেছি। মধ্যবিন্দু দিয়ে আমরা 1 নং রেখাটাকে সিদ্ধ করে ফেলেছি। তার মানে এই 1 নং রেখাটা এই মধ্যবিন্দু দিয়ে যায়। হয়ে গেল প্রমাণিত। তার মানে এই রেখাটা অর্থাৎ 1 নং রেখাটা কি করে? সমদ্বিখণ্ডিত করে। এই রেখাটাকে 1 নং রেখাটা কি করে? সমদ্বিখণ্ডিত করে। শুধু এই রেখাটাকে না, এই বিন্দু থেকে যত রেখা আঁকবো সবগুলো রেখাকেই এই 1 নং রেখাটা কি করে? সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে? এখন তুমি কি করবা জানো? খালি সুতরাং দিয়ে এই যে কোশ্চেনের কথাটা লিখে দিবা। সুতরাং দিয়ে শুধু কোশ্চেনের কথাটা এখন লিখে দিবা। এই যে দেখাউজের পর থেকে এই যে এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত লিখে শর্ট লিখে দিবা। সুতরাং দিয়ে একদম দেখাও যেটা বাদ দিয়ে বাকি পুরো কোশ্চেনটা লিখে দিবা। লিখে দিয়ে শর্ট লিখে দিবা। বলো, কারো কোনো কোশ্চেন আছে বা কারো বুঝতে সমস্যা আছে? এটা কারো কোনো কোশ্চেন বা কারো বুঝতে কোনো সমস্যা আছে এটাতে? যদিও এটা ছোট জিনিসটা, অঙ্কটা কিন্তু ছোট, বাট একটু ক্রিটিক্যাল। ছোট হলেও একটু ক্রিটিক্যাল ম্যাথ। সবাই আশা করি ভালো করে বুঝতে পেরেছ। রশনি বুঝেছ? রশনি? জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে এই হচ্ছে 42 নাম্বার ম্যাথ। এবার আমরা পরবর্তী ম্যাথের দিকে যাব। তো দেখো, মনোযোগ দিয়ে খেয়াল করো সবাই। তো কোশ্চেনে বলেছিল এক্স আর ওয়াই অক্ষ হতে সমমানের অংশ ছেদ করে। এই যে সরল রেখাটা, এই সরল রেখাটা এক্স অক্ষ থেকে যা ছেদ করে ওয়াই অক্ষ থেকে তাই ছেদ করে। সমমানের অংশ অর্থাৎ এটা এ হলে এটাও এ। তাই আমরা সরল রেখাটাকে ধরছি x বাই a প্লাস y বাই a ইকুয়াল টু 1। ঠিক আছে? বা এটাকে আমরা লিখতে পারি x প্লাস y ইকুয়াল টু a লসাগু করে। x প্লাস y ইকুয়াল টু a লসাগু করে এটা আমরা লিখতে পারি। এবার আমাদেরকে শুধু এখন কি করতে হবে? শুধু a এর মানটা বের করতে হবে। a এর মানটা বের হয়ে গেলে আমার অঙ্ক শেষ। এখন এই a এর মানটা কেমনে বের করব? এই যে কোশ্চেনে যে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে যে মূল বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4। মূল বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত আছে? অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4। এই ইনফরমেশনটা কাজে লাগিয়ে আমাদেরকে a এর ভ্যালু বের করতে হবে। এই যে লম্বের যে দৈর্ঘ্যটা দেওয়া আছে 4, এই ইনফরমেশনটা কাজে লাগিয়ে আমাদেরকে a এর ভ্যালু বের করতে হবে। এখন এই লম্বের দৈর্ঘ্য দিয়ে আমরা কিভাবে a এর ভ্যালু বের করতে পারি? সবাই দেখো, এই মূল বিন্দুর স্থানাঙ্ক তো 0 0। তো চলো আমরা একটা কাজ করি, এই বিন্দুটার স্থানাঙ্ক বের করি। এই বিন্দুটার স্থানাঙ্ক বের করি আমরা। আরেকটা কথা বলে দিই, এই বিন্দুটা হবে, আমরা তো এই বিন্দুটাকে সাধারণত কি বলি? এটাকে বি নামে চিনি না আমরা? এটাকে সবাই আমরা কিন্তু বি নামে চিনি। আচ্ছা, যে এই বিন্দুটা হবে এই এবি এর মধ্যবিন্দু। ভালো করে এই জিনিসটা বোঝার চেষ্টা করো। এই বিন্দুটা হবে এই এবি অংশটার কি বিন্দু? মধ্যবিন্দু। এখন তুমি বলতে পারো যে
যে স্যার এই বিন্দুটা এবি অংশের মধ্যবিন্দু হয় কিভাবে, এই বিন্দুটা এবি রেখার মধ্যবিন্দু হয় কিভাবে? আমরা তো খালি লম্ব আঁকছি, মধ্যবিন্দু কিভাবে হবে এই জিনিসটা? তো এই জিনিসটা তোমরা জানো যে কেন এটা মধ্যবিন্দু হবে। মনে করে দেখো ক্লাস 9 10-এ তোমরা পড়ছো যে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর লম্ব আঁকলে ওই লম্বটা ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। এই জিনিসটা কিন্তু তোমরা 9 10-এ পড়ছো যে সমদ্বিবাহু ত্রিভুজের বা সমবাহু ত্রিভুজের যদি শীর্ষ থেকে লম্ব আঁকা হয় ওই লম্বটা ভূমিকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো এই যে এই ত্রিভুজটা কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই যে এই ত্রিভুজটা, এই যে এই সমকোণী ত্রিভুজটা কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই যে দেখো এটাও এ, এটাও এ, তাই না? এটাও এ, এটাও এ, তাহলে এই সমকোণী ত্রিভুজটা কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই যে লম্বটা এঁকেছি আমরা, এই লম্বটা এই এবি ভূমির মধ্যবিন্দুতে ছেদ করবে। কার উপর লম্ব আঁকছি? কার উপরে? এবির উপরে লম্ব আঁকছি। তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার কারণে এই এই লম্বটা এবি বাহুর মধ্যবিন্দুতে যাবে, এই লম্বটা এবি বাহুর মধ্যবিন্দুতে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ থেকে লম্ব আঁকলে সেটা ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। তো চলো আমরা এখন একটা কাজ করি, তাহলে এই মধ্যবিন্দুটার স্থানাঙ্ক আমরা বের করে ফেলি এই বিন্দু আর এই বিন্দু দিয়ে। এই বিন্দু আর এই বিন্দু দিয়ে এই মধ্যবিন্দুটার স্থানাঙ্ক চলো বের করে ফেলি। তো এইভাবে লেখো এবি এর মধ্যবিন্দু, সবাই লেখো এবি এর মধ্যবিন্দু। বলো এবি এর মধ্যবিন্দু কি হবে? এবি এর মধ্যবিন্দু হবে হচ্ছে a প্লাস 0/2 কমা 0 প্লাস a/2 বা কি আসবে a/2 a/2, এটাই হবে এই মধ্যবিন্দুটার স্থানাঙ্ক a/2 a/2। আশা করি সবাই বুঝতে পেরেছো জিনিসটা। এই মধ্যবিন্দুটাকে আমরা একটা নাম দিয়ে দেই, এখানে একটা নাম ইউজ করি, সাপোজ সি নাম দিয়ে দিলাম। সি, মধ্যবিন্দুটাকে আমরা সি নাম দিয়ে দিলাম। এই যে এটা সি বিন্দু, মধ্যবিন্দুটাকে আমরা সি বিন্দু নাম দিয়ে দিলাম। আর মূল বিন্দুকে তো আমরা সবাই ও নামে চিনি, এটা কাউকে বলে দেওয়ার দরকার হয় না। মূল বিন্দুকে আমরা সবাই ও নামে চিনি। এবার দেখো তোমার কিন্তু এই ওসির দৈর্ঘ্যই দেওয়া আছে 4। এই যে দেখো এই 4 হচ্ছে ওসির দৈর্ঘ্য। 4 কার দৈর্ঘ্য? ওসির দৈর্ঘ্য। এখন তুমি লিখতে পারো যে এখন ওসি ইকুয়াল টু 4, ওসির দৈর্ঘ্য কত? 4। বা বলো এবার ওসির দৈর্ঘ্য কি লিখতে পারবো? এই যে ও বিন্দুর স্থানাঙ্কও জানি, সি বিন্দুর স্থানাঙ্কও জানি। তাহলে এখন ওসির দৈর্ঘ্য সেই 9 10 এর সূত্র দিয়ে বের করা যাবে না? ওসির দৈর্ঘ্য কি হবে? 0 মাইনাস a/2 হোল স্কয়ার প্লাস 0 মাইনাস a/2 হোল স্কয়ার ইকুয়াল টু 4। আশা করি সবাই বুঝেছো। ওই যে 9 10 এর সূত্র আমাদের ও বিন্দু আর সি বিন্দু দিয়ে ওসির দৈর্ঘ্য বের করে ফেলেছি। এবার দুই পাশে রুট স্কয়ার করো, দুই পাশে স্কয়ার করলে এই পাশে হবে 16 আর এই পাশে হবে a স্কয়ার বাই 4 প্লাস a স্কয়ার বাই 4। দুই পাশে স্কয়ার করলে কিন্তু এটাই হবে, তুমি দেখতে পারো ক্যালকুলেশন করে। বা লসাগু যদি করি, 4 হচ্ছে লসাগু, তাহলে এখানে হবে 2a স্কয়ার ইকুয়াল টু 16। বা কাটাকাটি করো, a স্কয়ার বাই 2 ইকুয়াল টু 16 বা a স্কয়ার ইকুয়াল টু 32। তাহলে a ইকুয়াল টু হবে প্লাস মাইনাস 4√2। a ইকুয়াল টু প্লাস মাইনাস 4√2 হবে। প্লাস মাইনাস হবে কেন? কারণ প্রশ্নে শুধু বলছে সমমানের অংশ ছেদ করে, সমমানের অংশ ছেদ করে। অর্থাৎ
এই দুইটা অংশের মান সমান, কিন্তু এদের চিহ্ন কি হবে সেটা কিন্তু কোশ্চেনে লেখা নাই। এই দুটার মান সমান, এই জন্য প্রশ্নে বলছে সমমানের, বাট এদের চিহ্ন কি হবে, এই এক্স অক্ষ থেকে যেটা ছেদ করছে সেটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে, ওয়াই অক্ষ থেকে যেটা ছেদ করছে সেটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে, এরকম কিছু কিন্তু কোশ্চেনে লেখা নাই। কোশ্চেনে শুধু সমমানের অংশ ছেদ করছে লেখা আছে, এই জন্য এখানে অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে, এ ইকুয়াল টু প্লাস মাইনাস 4√2 হবে। বাস, অঙ্ক শেষ আমাদের। এখন শুধু এই 1 নঙে এ এর মানটা বসিয়ে দিলেই শেষ। এবার লেখো, সুতরাং নির্ণেয় রেখা, সুতরাং নির্ণেয় রেখা কি হবে, x প্লাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 4√2। এটাই হচ্ছে আমাদের অঙ্কের আনসার বা সরল রেখাটার সমীকরণ। তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো ভালো করে। তো আমরা এখানে সিম্পলি কি করেছি, এই সি বিন্দুটার মানে মধ্যবিন্দুটার, এই এবি রেখার মধ্যবিন্দুটার স্থানাঙ্ক বের করে ফেলেছি। বের করে এই ওসি ইকুয়াল টু 4 কোশ্চেনে দেওয়া আছে, সেখান থেকে আমরা এ এর ভ্যালুটা বের করে ফেলেছি। আশা করি কারো বুঝতে কোনো সমস্যা হয় নাই, তারপরে সমস্যা থাকলে বলতে পারো। জিসা, বুঝেছো? জি স্যার। ওকে, এই হচ্ছে 45 নাম্বার ম্যাথ। আচ্ছা, এখন যে ম্যাথটা করব এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সেটা হচ্ছে 46, আমার বইয়ের 46 নাম্বার। বেশ ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা অনেকবার বিভিন্ন বোর্ডে এসেছে। বলেছে একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা যা অক্ষদ্বয় হতে যা অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। এবং মূল বিন্দু হতে ওই রেখার উপর অঙ্কিত লম্ব, মূল বিন্দু হতে ওই রেখার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো, এই হচ্ছে প্রশ্ন। দুইটা ইনফরমেশন দেওয়া আছে এই অঙ্কেও দুইটা ইনফরমেশন। প্রথম ইনফরমেশন হলো এমন একটা রেখার সমীকরণ বের করতে হবে যা অক্ষদ্বয় হতে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। অক্ষদ্বয়ের সাথে অর্থাৎ এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে সেই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ একক। আর আরেকটা ইনফরমেশন হচ্ছে মূল বিন্দু থেকে ওই রেখার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। তো দেখো, আমরা যদি চিত্র আঁকি তাহলে জিনিসটা আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই মনে করো রেখাটা, দেখো এই রেখাটা কিন্তু এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে একটা ত্রিভুজ তৈরি করছে, দেখছো, সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ একক। এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? 8 বর্গ একক। আচ্ছা, এরপরে বলছে মূল বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্ব, এই যে এই লম্বটা, মূল বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। লম্বটা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মূল বিন্দু থেকে অঙ্কিত লম্ব এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে।
বাস এবার আমাদেরকে এই রেখাটার কি বের করতে হবে, সমীকরণ বের করতে হবে। তো মনোযোগ দিয়ে একটা কথা খেয়াল করো, এটা তো আমরা সবাই এ বিন্দু আর বি বিন্দু নামে জানি। এ বিন্দুর স্থানাঙ্ক তো আমাদের মুখস্থ a0, আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0b, সবাই জানি আমরা, এটা সবাই জানি। এখন দেখো, মনোযোগ দাও সবাই, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, এই কোণটা হলো 90 ডিগ্রি। ভালো করে খেয়াল করো কিন্তু, এই কোণটা 45, এটা 90, তাহলে এই কোণটা কিন্তু 45 ডিগ্রি হবে। বুঝছো না বুঝো নাই? এটা 45, এটা 90, তাহলে এটাও কিন্তু 45 হবে। একইভাবে এই কোণটাও 45 হবে, এটাও 45 হবে। এগুলো কিন্তু কোশ্চেনে দেওয়া নাই, এগুলো আমরা নিজেরা বুঝে বুঝে বের করতেছি। এই উপরেরটা 45 কিভাবে হবে, উপরেরটা 45 কিভাবে হবে? এই যে দেখো, এই কোণটা 90 না, এই যে এই কোণটা তো 90, এটা 90, তাহলে এটা 45 হলে এটাও কিন্তু 45 হবে। আশা করি বুঝতে পেরেছ। আর আরেকটা জিনিস, এই কোণ আর এই কোণ যেহেতু 45, তার মানে এই কোণ আর এই কোণ সমান, তার মানে আমরা অবশ্যই OA সমান OB লিখতে পারি। বলো পারি কিনা? এই দুটা কোণ পরস্পর সমান যদি হয়, তাহলে কি OA আর OB সমান লেখা যাবে না? ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। আশা করি বুঝতে পেরেছ। এই কোণ আর এই কোণ যেহেতু সমান, তাহলে এই OA আর OB এর দৈর্ঘ্য পরস্পর সমান হবে। তার মানে এখান থেকেও আমরা বুঝতে পারতেছি যে সরল রেখাটা অক্ষদ্বয় থেকে সমমানের অংশ ছেদ করতেছে। এই যে OA OB সমান, OA OB সমান মানে কি সমমানের অংশ ছেদ করছে। তাইলে তো একটা জিনিস ভালো করে বুঝো, এখানে এর আগের প্রশ্নটাতে কিন্তু লেখা ছিল যে অক্ষদ্বয় থেকে সমমানের অংশ ছেদ করে, বাট এইটাতে কিন্তু স্পষ্ট করে লেখা ছিল না যে সমমানের অংশ ছেদ করে। আমরা নিজেরা ক্যালকুলেশন করে দেখলাম যে হ্যাঁ, এখানেও সমমানের অংশই ছেদ করতেছে, কারণ এই কোণটাও 45, এই কোণটাও 45, অর্থাৎ এই দুটা কোণ সমান, তাই আমরা OA আর OB পরস্পর সমান লিখতে পারবো। তাহলে এখানেও কিন্তু সমমানের অংশই ছেদ করতেছে।